দেখো, আজকে আমরা আলোচনা করব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এখানে নির্দিষ্ট কোনো সূত্র আমরা পাই না। বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন রকমের উক্তি আছে, সেগুলোকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট বা বিবৃতি হিসাবে আমরা ধরি। যেমন ক্লসিয়াসের একটা বিবৃতি আছে। তা ক্লসিয়াস বলছেন যে এরকম কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয় যেটা চক্রীয় প্রক্রিয়ায় কাজ করবে, সাইক্লিক প্রসেসে কাজ করবে এবং বাহ্যিক কোনো কার্য না করে নিম্ন উষ্ণতাযুক্ত বস্তু থেকে তাপ সংগ্রহ করে উচ্চ উষ্ণতাযুক্ত বস্তুতে সেই তাপ সরবরাহ করবে। এরকম কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। আমরা সাধারণত কী জানি, উচ্চ উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতাযুক্ত বস্তু থেকে তাপ বাহ্যিক কোনো কার্য না করেই নিম্ন উষ্ণতাযুক্ত বস্তুতে চলে যায়। কিন্তু বাহ্যিক কোনো কার্য না করে এরকম যন্ত্র তৈরি করা সম্ভব নয় যে বাইরে থেকে কোনো কার্য করলাম না, কিন্তু নিম্ন উষ্ণতাযুক্ত বস্তু থেকে তাপটাকে সংগ্রহ করে সেটাকে উচ্চ উষ্ণতাযুক্ত বস্তুতে স্থানান্তরিত করছে। তাহলে এটাকে আমরা বলছি ক্লসিয়াসের বিবৃতি। তাহলে আমরা কি বলবো, যে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা চক্রীয় প্রক্রিয়ায় কার্য করে এবং বাহ্যিক কোনো কার্য না করে নিম্ন উষ্ণতা যুক্ত বস্তু থেকে তাপ শোষণ করে উচ্চ উষ্ণতা যুক্ত বস্তুতে তাপ স্থানান্তরিত করে। বুঝতে পারলে? এরকম কোনো যন্ত্র তৈরি করা বাস্তবে সম্ভব নয়। এটাকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে একটা স্টেটমেন্ট বা বিবৃতি বলতে পারি। এছাড়াও বিজ্ঞানী প্ল্যাঙ্ক, তিনি একটা বিবৃতি দিয়েছেন, যেটাকে আমরা প্ল্যাঙ্কের উক্তি বলি। একই রকমের অর্থ প্রায়। প্ল্যাঙ্কের বিবৃতি, প্ল্যাঙ্ক বলছেন যে এরকমও কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয় যে চক্রীয় প্রক্রিয়ায় কার্য করবে এবং কোনো তাপ আধার থেকে যতটা তাপ শোষণ করবে সেই তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করবে, কিন্তু কোনো রকম পারিপার্শ্বে কোনো রকম তাপের অপচয় হবে না। যে কোনো যন্ত্রে তাপ যতটা শোষণ করে তার কিছুটা অংশ কিন্তু অপচয় হয়, সম্পূর্ণরূপে কার্য করতে পারে না। সম্পূর্ণরূপে কার্য করলে সেটা 100% পারপিচুয়াল মেশিন হয়ে যাবে। 100% পারপিচুয়াল মেশিন মানে যা তাপ সংগ্রহ করছে ততটাই যদি কার্য করে তাহলে আমরা কার্য কিন্তু অনেক বেশি পাবো। বাস্তবে সেটা সম্ভব হয় না। তাহলে প্ল্যাঙ্কের বিবৃতি অনুযায়ী বলছে এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয় যা চক্রীয় প্রক্রিয়ায় কার্য করে কিন্তু কার্য করবে এবং
তাপ আধার থেকে তাপ শোষণ করে সেই তাপকে সম্পূর্ণরূপে কার্যে পরিণত করে এবং কোন রকম তাপ পরিবেশে মুক্ত করে না, এরকম কোনো যন্ত্র বাস্তব ক্ষেত্রে তৈরি করা সম্ভব নয়। দেখুন, এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের যদি গাণিতিক রূপ হিসাব করতে হয়, তা গাণিতিক রূপ হিসাবে আমরা কার্নোট সাইকেল বলে একটা চক্র আছে, কার্নোট ইঞ্জিন, সেই কার্নোট সাইকেলের যে গাণিতিক রূপ সেটাকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ বলে থাকি। কার্নোট ইঞ্জিন, দেখো এখানে বলা হচ্ছে কি, ধরে নাও এটা একটা তাপ আধার যার উষ্ণতা T1, আর এখানের একটা তাপ আধার যার উষ্ণতা T2, যেখানে T1 > T2, এটা উচ্চ উষ্ণতা, এটা নিম্ন উষ্ণতা। এখন এর মধ্যে একটা যন্ত্র কাজ করছে, এই যন্ত্রটা তাপ আধার থেকে কিউ পরিমাণ তাপ শোষণ করছে আর ডাব্লু পরিমাণ কার্য করছে। তাহলে এখন আমাদের কার্নোট চক্র অনুসারে কার্যের যে রাশিমালা আসে সেটা হচ্ছে ডাব্লু = কিউ ইন্টু T1 - T2 বাই T1, T1 - T2 বাই T1। তো এখন পরম স্কেলে লক্ষ্য করো, এই T2-র ভ্যালু বাস্তবে শূন্য হওয়া সম্ভব নয়। যদি এটা শূন্য হয়ে যেত তাহলে T1 - 0 বাই T1, তাহলে T1 বাই T1 1, তাহলে ডাব্লু = কি হতো? কিউ হতো। তাহলে 100% পারপিচুয়াল মোশন মেশিন হতো, 100% কার্য করতে পারত। কিন্তু বাস্তব ক্ষেত্রে এরকম কোনো যন্ত্র তৈরি সম্ভব নয়, যেহেতু পরম শূন্য উষ্ণতায় আমরা পৌঁছতে পারি না। যেহেতু পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো যায় না, তার জন্য কোনো ইঞ্জিনই 100% কার্য করছে সেটা আমরা বলতে পারি না। তাহলে এখানে আমরা বলছি কি, কিউ হচ্ছে শোষিত তাপ আর ডাব্লু হচ্ছে কৃত কার্য। আর মাথায় রাখবে, আমরা কোনো যন্ত্রের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, যেটাকে আমরা ইটা সাইন দিয়ে প্রকাশ করছি, সেটা সমান হচ্ছে কৃতকার্য বাই শোষিত তাপ, কৃতকার্য বাই শোষিত তাপ। তাহলে কৃতকার্য তো তোমরা পেলে কিউ ইন্টু T1 - T2 বাই T1, আর শোষিত তাপ হচ্ছে কিউ, তাহলে কিউ কিউ ক্যান্সেল করে দিলাম। তাহলে এফিসিয়েন্সি সমান হচ্ছে T1 - T2 বাই T1 বা ΔT বাই T1, ΔT বাই T1। তাহলে এটাকে আমরা কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন বলে থাকি। এবার দেখো, এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন যে প্রক্রিয়াগুলো ঘটে তার মধ্যে অনেক প্রক্রিয়া দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে হয়, আবার অনেক প্রক্রিয়া দেখা যায় অস্বতঃস্ফূর্ত। তাই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার চালক বলটা কি, ড্রাইভিং ফোর্সটা কি, কি থেকে আমরা
একটা প্রক্রিয়াকে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলবো বা একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলবো, সেইটাকেই ব্যাখ্যা করার জন্য আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ধারণাটা এসেছে। তা এখন আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে দেখেছো যে বেশ কিছু আমরা প্যারামিটার পেয়েছি, যার মধ্যে একটা হচ্ছে এনথালপি। তো দেখো এনথালপির পরিবর্তনের সাহায্যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ব্যাখ্যা। এনথালপির সাহায্যে আমরা কোন একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে সেটাকে ব্যাখ্যা করার একটা চেষ্টা করা হচ্ছে। যেমন ধরো ডেল এইচ এর ভ্যালু তোমরা জানো নেগেটিভ হতে পারে বা ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হতে পারে। তা কোনো একটা পরিবর্তনে যদি ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ হয় তা সেই প্রক্রিয়া অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত হয়। স্বতঃস্ফূর্ত মানে আপনি আপনিই ঘটে। যেমন ধরো তোমার বাতাসে প্রচুর অক্সিজেন আছে এবং আমাদের প্রচুর দাহ্য পদার্থ থাকে। দাহ্য পদার্থ মানে কার্বন আর বাতাসের অক্সিজেন, এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়। তাহলে এটা যেহেতু একটা তাপমোচী বিক্রিয়া, তাহলে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে বলবো কি এর ডেল এইচ নেগেটিভ। এবং দেখো পরিবর্তন কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। তুমি একবার একটা কাগজে যদি আগুন লাগিয়ে দাও আর সেই কাগজ দেখবে আপনি আপনি কিন্তু পুড়তে পুড়তে চলে আসছে, তখন তোমাকে আর বাইরে থেকে কার্য করার প্রয়োজন হচ্ছে না, বাহ্যিক কোনো কার্য করতে হচ্ছে না। তাহলে প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে তাপমোচী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় এরকম আমরা একটা ধারণা করতে পারি। তাপমোচী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত, তাহলে এটা আমরা এখান থেকে বলতে পারি যে এরকম তাপমোচী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত। তা কিন্তু সব তাপমোচী কি স্বতঃস্ফূর্ত হয়? অনেক সময় তো তাপগ্রাহী পরিবর্তনও স্বতঃস্ফূর্ত হয়। যেমন ধরো তুমি একটা পাত্রের মধ্যে জল নিলে আর এর মধ্যে কিছু বাইরে থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে, অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্মুলা তোমরা জানো NH4Cl। তো যখন অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হয় তখন দেখা যায় পাত্রটা ঠান্ডা হয়ে যায় এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হচ্ছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হচ্ছে মানে এটা বলতে পারি কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া দ্রবীভূত হচ্ছে জলে। কিন্তু সঙ্গে সঙ্গে লক্ষ্য করো পাত্রটা আবার ঠান্ডাও হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি যেটা একটা তাপগ্রাহী প্রক্রিয়া, তাও এটা স্বতঃস্ফূর্ত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাপগ্রাহী পরিবর্তন অর্থাৎ ডেল এইচ পজিটিভ আর এই প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। তাহলে আমরা ডেল এইচ এর মানের সাহায্যে কোনো একটা পরিবর্তন স্বতঃস্ফূর্ত হবে না অস্বতঃস্ফূর্ত হবে সেটা কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না। কারণ কোনো কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে পরিবর্তনটার ক্ষেত্রে ডেল এইচ পজিটিভ সেটাও স্বতঃস্ফূর্ত, আবার কোনো পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেল এইচ নেগেটিভ সেটাও স্বতঃস্ফূর্ত। তাহলে শুধুমাত্র ডেল এইচ এর মানের উপর নির্ভর করে আমরা কোনো একটা পরিবর্তনের এককভাবে স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করতে পারছি না। অর্থাৎ ডেল এইচ এর মান থেকে আমরা স্বতঃস্ফূর্ততা সম্বন্ধে কোনোই ধারণা স্পষ্টভাবে নিতে পারলাম না। এখন এই ডেল এইচ এর সাহায্যে যখন ব্যাখ্যা করা গেল না তখন থার্মোডাইনামিক্সে আর একটা প্যারামিটার নিয়ে আসা হলো। সেই প্যারামিটারটাকে বলা হচ্ছে এনট্রপি।
এনট্রপিকে আমরা ডিনোট করি এস দিয়ে। তাহলে কি বলছি দেখো, থার্মোডাইনামিক্সে আর একটা প্যারামিটার আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে এনট্রপি, যেটাকে আমরা বলছি এস। তো এনট্রপিটা আসলে কি পরিমাপ করে? এনট্রপি পরিমাপ করে কোনো একটা সিস্টেমের মধ্যে বিশৃঙ্খলতা। কি বলছি? এনট্রপি পরিমাপ করে কোনো একটি সিস্টেমের মধ্যে বিশৃঙ্খলতা। তা বিশৃঙ্খলতার জিনিসটা কি একটু বুঝিয়ে বলি। তুমি ধরো একটা পাত্র নিলে, পাত্রের মধ্যে তুমি কিছু বল রেখে দিলে, দুই ধরনের বল রাখলে, এরকম ভাবে সাজিয়ে রাখলে। এবার দেখো, আমি যদি পাত্রটাকে ঝাঁকিয়ে দিই, সেক করে দিই, তাহলে কি হবে? বলগুলো তার এরকম ভাবে পরপর সাজানো থাকবে না, তখন বলগুলো কি হবে? সব এলোমেলো হয়ে যাবে। কোথাও হয়তো এটা গেল, কোথাও হয়তো এটা আসলো, কোথাও হয়তো এটা আসলো, কখনো হয়তো এটা এখানে আসলো, তাহলে এলোমেলো হয়ে গেল। তাহলে আমরা বলবো কি এখানে বিশৃঙ্খলতা বাড়লো। তাহলে এই যে বিশৃঙ্খলতা, কোনো একটা সিস্টেমের মধ্যে যে বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, সেই বিশৃঙ্খলতাকে আমরা প্রকাশ করি এনট্রপি দ্বারা। এনট্রপির এটাই হচ্ছে ফিজিক্যাল সিগনিফিক্যান্স। এখন এনট্রপির গাণিতিক রূপ কি? এই এনট্রপির যদি ক্ষুদ্র পরিবর্তন নিই, সেই ক্ষুদ্র পরিবর্তনকে আমরা যদি ডিএস দিয়ে চিহ্নিত করি, তাহলে এটাকে বলা হবে ডি কিউ রিভার্সেবল বাই টি। তাহলে এনট্রপির গাণিতিক রূপ হচ্ছে ডিএস সমান ডি কিউ রিভার্সেবল বাই টি, মানে পরবর্তীভাবে সিস্টেম এবং পরিবেশের মধ্যে স্থানান্তরিত তাপ এবং ওটাকে ভাগ করা হচ্ছে যে উষ্ণতায় এই তাপের স্থানান্তরণ হচ্ছে। তাহলে এটার গাণিতিক রূপকে আমরা এভাবে লিখছি, পরাবর্তভাবে সিস্টেম ও পরিবেশের মধ্যে স্থানান্তরিত তাপ বাই যে উষ্ণতায় এই তাপ স্থানান্তরিত হয়। যে উষ্ণতায় এই তাপ স্থানান্তরিত হয়, তাহলে এটাকে আমরা ডিএস বা এনট্রপির পরিবর্তন বলছি। তাহলে এর যদি আমরা একক বলি, এনট্রপির একক, তাহলে ডিকিউ মানে তাপের একক, আর টি মানে হচ্ছে উষ্ণতার একক। তাহলে এটাকে আমরা সিজিএস ইউনিট যদি নিই, তাহলে তাপের সিজিএস ইউনিট হচ্ছে ক্যালোরি, আর উষ্ণতার সিজিএস একক হচ্ছে ডিগ্রি। তাহলে ক্যালোরি ডিগ্রি টু দি পাওয়ার -1। আর এসআই পদ্ধতিতে যদি একক নিই, তাহলে তাপের একক হচ্ছে জুল, আর এটা হচ্ছে কেলভিন। তাহলে জুল পার কেলভিন, জুল কেলভিন টু দি পাওয়ার -1, জুল পার কেলভিন। তাহলে এনট্রপি এর ক্ষেত্রে আমরা গাণিতিক রূপ পেলাম ডিএস ইকুয়াল টু ডিকিউ রিভার্সেবল বাই টি। এবার যদি কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে আমি এনট্রপির পরিবর্তন গণনা করি, তাহলে দেখো কীভাবে পরিমাপ করব। তাহলে আমরা নিচ্ছি কি,
এনট্রপির পরিবর্তন গণনা। তাহলে আমরা পেয়েছি ds ইকুয়াল টু dq রিভার্সেবল বাই t। তা এখন এটা যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, ব্র্যাকেটে লিখলাম সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া, তাহলে আমরা ইন্টিগ্রেশন ds সমান ইন্টিগ্রেশন dq রিভার্সেবল বাই t লিখলাম, আর ইনিশিয়াল টু ফাইনাল 1 to 2, তাহলে এটাকে লিখবো কি s2 মাইনাস s1 সমান 1/t ইন্টিগ্রেশন dq রিভার্সেবল 1 to 2। কারণ দেখো সমষ্ণ প্রক্রিয়া মানে কি উষ্ণতা স্থির, আর উষ্ণতা স্থির থাকলে তোমার কি বলবো, উষ্ণতা স্থির থাকলে তোমার 1/t এই টার্মটা একটা ধ্রুবক পদ হয়ে যাচ্ছে, তার জন্য ধ্রুবকের ইন্টিগ্রেশন হয় না, বাইরে চলে আসলো। তাহলে s2 মাইনাস s1 মানে বলবো ডেল s, আর dq এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে q, তাহলে এটাকে আমরা বলবো q রিভার্সেবল বাই t। তাহলে ডেল s সমান হচ্ছে q রিভার্সেবল বাই t। এটা একটা পরিবর্তনের ক্ষেত্রে আমরা এনট্রপির রাশিমালা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার দেখো আমরা এখান থেকে এনট্রপির কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের আছে, মাথায় রাখবে যে এনট্রপি একটি অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। অবস্থার অপেক্ষক আমরা কি বলেছিলাম? স্টেট ফাংশন। তাই এনট্রপি একটা হচ্ছে অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। আর চক্রীয় প্রক্রিয়ায়, যেহেতু এটা স্টেট ফাংশন, তাহলে চক্রীয় প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন হবে শূন্য। তাহলে চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো কি ডেল্টা এস ইকুয়াল টু 0। আবার যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি জানো? যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিউ রিভার্সেবল ইকুয়াল টু বলবো 0, আর আমরা পেয়েছি ডেল এস ইকুয়াল টু কিউ রিভার্সেবল বাই টি বা 0/t মানে 0, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি পরিবর্তনের মান আসবে 0। আবার মাথায় রাখবে যে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি এটা পরাবর্ত প্রক্রিয়া হয়। এটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, পরাবর্ত প্রক্রিয়া মানে রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস। পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর ভ্যালু আসবে 0। কিন্তু যদি এটা অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে হয়, বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবে। কি বলছি? অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই ডেল এস গ্রেটার দেন 0। অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর মান হবে গ্রেটার দেন 0। আর একটা জিনিস মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের বেশিরভাগ অঙ্ক আসে, সেটা হচ্ছে ভৌত অবস্থা পরিবর্তনে সিস্টেমের এনট্রপি পরিবর্তন। ভৌত অবস্থা পরিবর্তনে
সিস্টেমের এনট্রপির পরিবর্তন। তা ভৌত অবস্থা যদি পরিবর্তন হয়, ভৌত অবস্থা পরিবর্তন মানে কি? ফিজিক্যাল স্টেট চেঞ্জ হচ্ছে। ফিজিক্যাল স্টেট চেঞ্জ কখন হয়? ধরো কঠিন থেকে তরল হচ্ছে, তাহলে কঠিন থেকে যখন তরল হয়, মাথায় রাখবে, কঠিন থেকে যখন তরল হয় অর্থাৎ 0°C বরফ যখন 0°C উষ্ণতার জলে পরিণত হয়, তখন উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র তাপের পরিবর্তন হয়। তাহলে কঠিন থেকে তরল হওয়া এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? গলন প্রক্রিয়া বলি, বা ইংরেজিতে বলা হয় ফিউশন। তাহলে কঠিন থেকে যখন তরল হচ্ছে তখন কি মাথায় রাখবে? যে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে কার? পরিবর্তন হচ্ছে তাপের। তাহলে ঠিক সমস্ত প্রক্রিয়ার মতনই এখানে এনট্রপি পরিবর্তনের মানটা আসবে। তাহলে ডেল এস সমান আমরা কি লিখব? কিউ রিভার্সেবল বাই টি। তাহলে এটা গলন প্রক্রিয়ার জন্য এটাকে আমরা সাফিক্সে একটা এফইউএস লিখে দিলাম, ফিউশন। তাহলে এই কিউ রিভার্সেবল এটা যদি এফইউএস হয় ফিউশনের জন্য, তাহলে যেহেতু এখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, তাপের পরিবর্তন হচ্ছে, তাপকে আমরা বলতে পারি কি? দেখো, কোনো একটা যখন অবস্থার পরিবর্তন হয় তখন চাপ স্থির থাকে। অবস্থার পরিবর্তনে চাপ স্থির থাকে। তাহলে চাপ যদি স্থির থাকে তাহলে কিউ রিভার্সেবল এট কনস্ট্যান্ট প্রেসার মানেই বলতে পারি কি? ডেল এইচ বা কিউ। হ্যাঁ, ডেল এইচ বলতে পারো। তাহলে এটা যদি ডেল এইচ হয়ে যায় তাহলে আমরা ডেল এস এর যে ফর্মটা আসবে, তাহলে আসবে কি? ডেল এস ফিউশন সমান ডেল এইচ ফিউশন বাই টিএফ। তাহলে টিএফটা বলতে এখানে বোঝাচ্ছে তোমার গলনাঙ্ক। তাহলে টিএফ মানে হচ্ছে গলনাঙ্ক। তাহলে গলনের ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন ডেল্টা এস ফিউশন সমান মাথায় রাখবে ডেল এইচ ফিউশন বাই টিএফ। ডেল এইচ ফিউশন বাই টিএফ। আর এই গলন প্রক্রিয়াটা একটা তাপগ্রাহী পরিবর্তন। তাহলে গলন প্রক্রিয়া যদি তাপগ্রাহী পরিবর্তন হয়, গলন একটি তাপগ্রাহী পরিবর্তন, তাহলে ডেল এইচ ফিউশন এটা কি হবে? পজিটিভ আসবে। তাপগ্রাহী পরিবর্তন মানে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হবে। আর ডেল এইচ এর ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে আমরা এখান থেকে বলবো কি? ডেল্টা এস ফিউশন এটাও গ্রেটার দ্যান 0 আসবে। আর ডেল্টা এস ফিউশন গ্রেটার দ্যান 0 অর্থাৎ আসার অর্থ মাথায় রাখবে যে ডেল এস যদি পজিটিভ হয় তাহলে আমরা বলি বিশৃঙ্খলতা বাড়ছে। তাহলে ডেল এস ধনাত্মক হলে বিশৃঙ্খলতা বাড়ে, আর ডেল এস নেগেটিভ হলে বিশৃঙ্খলতা কমে। তাহলে এখন গলনে বিশৃঙ্খলতা বাড়ছে কথার মানে কি? তুমি নীলে বরফ হয়ে গেল জল। তাহলে বরফের যে কণাগুলো থাকে সেগুলো তো স্থির অবস্থায় থাকে, সেগুলো তো ছোটাছুটি করতে পারে না। কিন্তু জল হলে কি হবে? সেক্ষেত্রে কণাগুলো মুভমেন্ট বেশি করতে পারবে। তাহলে মাথায় রাখবে যখনই গলনটা হচ্ছে তখন কিন্তু এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এনট্রপি বৃদ্ধি পাওয়া মানেই বিশৃঙ্খলতা বাড়ছে। তাহলে ডেল এস পজিটিভ, ডেল এস গ্রেটার দ্যান 0, তার মানে এনট্রপি বাড়ছে। তাহলে এনট্রপি বাড়ার অর্থই হচ্ছে এখানে দেখো বরফ থেকে জল হলে কণাগুলো বেশি কিন্তু ছুটোছুটি করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গলন প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি বাড়ছে। আবার যদি এই প্রক্রিয়াটা তরল থেকে গ্যাসে যায়
দেখো তরল থেকে গ্যাসীয়, তাহলে তরল থেকে গ্যাসীয় হলে তখন আমরা সেই প্রক্রিয়াকে কি বলি? বাষ্পীভবন, ভেপারাইজেশন। তাই বাষ্পীভবন প্রক্রিয়াতেও আমরা মাথায় রাখব যে প্রক্রিয়াটা কিন্তু স্থির চাপে ঘটবে এবং স্থির উষ্ণতায় ঘটবে। তাহলে আমরা একইভাবে ডেল্টা এইচ ভেপারাইজেশন সমান বলবো, ডেল্টা এইচ ভেপারাইজেশন সমান বলবো ডেল এইচ ভেপারাইজেশন বাই টি, কারণ এখানেও চাপ স্থির থাকতে, তাহলে কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানেই হচ্ছে ডেল এইচ। তাহলে আমরা এখানে তরল থেকে যখন গ্যাসীয় হবে তখন বলবো কি ডেল এস ভেপারেশন সমান হচ্ছে ডেল এইচ ভেপারেশন বাই টি, বা এটাকে তুমি বলতে পারো টিবি, বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্টে তরল গ্যাসীয় হয়ে যায়, তাহলে টিবি মানে হচ্ছে তরলের স্ফুটনাঙ্ক। এবং দেখো তরল যদি গ্যাসীয় অবস্থায় যায় তাহলে তরল থেকে গ্যাসীয় হলে এটাও একটা তাপগ্রাহী পরিবর্তন। তাহলে তাপগ্রাহী পরিবর্তন মানে বলবো কি ডেল এইচ গ্রেটার দ্যান 0। তাহলে ডেল এইচ যদি গ্রেটার দ্যান হয় তাহলে এখানে বলবো কি ডেল এস গ্রেটার দ্যান 0। তার মানে তরল থেকে গ্যাসীয়তে গেলে দেখো তরলের কণাগুলো যতটা স্থির অবস্থায় থাকবে, গ্যাসে গেলে কী হবে? তাদের র্যান্ডমনেস আরও বাড়বে, তারা আরও বেশি ছুটোছুটি করবে। তার জন্য আমরা বলবো কি যে তরল থেকে গ্যাসীয়তে যাচ্ছে তার ফলেও এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানেও বলতে পারি ডেল এস পজিটিভ মানে হচ্ছে এনট্রপি বৃদ্ধি পায়, আর একইভাবে বলা যায় ডেল এস নেগেটিভ মানে এনট্রপি হ্রাস পায়। তাহলে এনট্রপি বাড়লে তোমার বিশৃঙ্খলতা বাড়বে, আর এনট্রপি যদি কমে যায় তাহলে বিশৃঙ্খলতা কমে যায়। এবার দেখো এই বিশৃঙ্খলতার সাহায্যে আবার আমরা কোনো একটা প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। এখানে যেমন দেখছো যে তরল থেকে গ্যাসীয় হচ্ছে, তাহলে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তার মানে এনট্রপি বাড়লে স্বতঃস্ফূর্ত হয়, এরকম আমরা প্রাথমিকভাবে ভাবতে পারি। কিন্তু উল্টোটাও তো আছে, যে প্রাকৃতিকভাবে দেখবে বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হচ্ছে মানে কি গ্যাসীয় পদার্থগুলো তরলে পরিণত হচ্ছে, তাহলে সেখানে আবার কী হয়ে গেল? বিশৃঙ্খলতা কমলো। বা তুষারপাত হয়, বাষ্পগুলো বরফে পরিণত হচ্ছে, তাহলে এনট্রপি কমছে। তাহলে এনট্রপি সেক্ষেত্রে ঋণাত্মক, বিশৃঙ্খলতা কমছে, তাও প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটছে। তাহলে এনট্রপিও কিন্তু এককভাবে কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত সেটাকে ব্যাখ্যা করতে সমর্থ হচ্ছে না। তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত সেটাকে সামগ্রিকভাবে ব্যাখ্যা করা যায়। সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে কিভাবে সামগ্রিকভাবে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত সেটাকে আমরা পরিমাপ করব। যাই হোক, এই পর্যন্ত তোমরা দেখে নিও। পরবর্তী দিন আমরা সরাসরি কিছু অঙ্ক আছে এবং বাকি যে অংশটা থাকলো সেটা আলোচনা করে নেব।